হ্যালো স্টুডেন্ট, সবাইকে আবার ওয়েলকাম জানাচ্ছি ঘোষ কম্পিউটার একাডেমিতে। আমি সুকান্ত ঘোষ শুরু করবো এবার এসকিউএল থেকে 6 নম্বর ক্লাস। আমাদের দেখতে দেখতে 5টা ক্লাস কমপ্লিট হয়ে গিয়েছে এবং সেখান থেকে আমরা আমাদের সিলেবাস থেকে আমরা এই অ্যারাইজিং অবধি কমপ্লিট করে নিয়েছি। আর 2টো ক্লাসের মধ্যে আমরা পুরো স্কুলটা শেষ করে দেবো এবং আশা করছি তোমাদেরকে যেটা বলছিলাম যে এআই শুরু করব না, কিন্তু যা সময় আছে এআইটাও আমরা শেষ করে দেব আশা করছি। হ্যাঁ, তো তোমার শুধু সঙ্গে থাকবে, পাশে থাকবে ঘোষ কম্পিউটার একাডেমি, তবে আমিও তোমার সঙ্গে থাকবো। ঠিক আছে, তো আজকের ক্লাসটা আমরা শুরু করবো গোপাল স্যারের বই থেকে। অসংখ্য ধন্যবাদ স্যার চিন্ময় গুহ এবং আশুতোষ পাল স্যারকে এত সুন্দর বইটি নিয়ে আসার জন্য। আর বেশি কিছু বলবো না, প্লে লিস্ট দেওয়া আছে তোমার প্লে লিস্টগুলো ফলো করো। আমাদের ইউনিট 2টো ইউনিট, তো একটা তো আমরা ইউনিট কমপ্লিট হয়ে গিয়েছে, বেসিক অপারেটিং সিস্টেম। ইউনিট 2 চলছে। ইউনিট 2 এর মধ্যে আমাদের 2টো প্লে লিস্ট করা হচ্ছে, একটা ডিবিএমএস, একটা করা হচ্ছে এসকিউএল থেকে। ওকে, আচ্ছা, একবার আগের ক্লাসটা আমরা রিভিশন দিয়ে নিই। তো যেহেতু আমরা আগের ক্লাসে বিভিন্ন এসকিউএল অপারেটরগুলো সম্বন্ধে জেনেছিলাম, একবার দেখে নিই কী কী আমরা জানলাম এখান থেকে। হ্যাঁ, একবার চলে আসছি আমরা, কোথায় গেল, এই তো এসকিউএল অপারেটর কী কী আছে। এসকিউএল অপারেটর আমাদের আছে, ম্যাথামেটিক্যাল অপারেটর আছে। তারপর কী ছিল আমাদের ম্যাথামেটিক্যাল অপারেটর মধ্যে ছিল যোগ বিয়োগ গুণ ভাগ মডিউলাস, এগুলো ছিল আমাদের। তারপর চলে আসছি আমরা, ছিল আমাদের রিলেশনাল অপারেটর। তা আমাদের ইকুয়াল ছিল, নট ইকুয়াল ছিল, গ্রেটার দ্যান, লেস দ্যান, গ্রেটার দ্যান ইকুয়াল টু, লেস দ্যান ইকুয়াল টু, এগুলো ছিল আমাদের। তারপর ছিল আমাদের গিয়ে লজিক্যাল অপারেটর, যেখানে আমরা দেখেছিলাম অ্যান্ড অর নট, ইন, লাইক, বিটুইন, নাল। তা আমাদের লাইক, ইন, লাইক, বিটুইনটা আমরা এখন দেখে নিই। আমরা অ্যান্ড অর নটটা দেখেছিলাম, আর ইন, লাইক, বিটুইনটা আমরা পরে আবার দেখব। পরেও আমাদের এগুলো কিন্তু আছে। আচ্ছা, আর তারপর দেখেছিলাম আমরা এসকিউএল অ্যালাইজিং বলতে কী বোঝো। অ্যালাইজিং মানে আপনি বলে দিই, একটা নামের বদলে আরেকটা নাম দেওয়াকে বলা হয় অ্যালাইজিং। অ্যালাইজিং কিন্তু আমরা টেবিলের নামকেও করতে পারি, কলামের নাম হিসেবে আমরা ইউজ করতে পারি। এটুকু আমরা কমপ্লিট করে নিয়েছিলাম। এবার শুরু করব আজকের ক্লাসটা। আর প্রথমে বলে রাখি, আমার ঘোষ কম্পিউটার একাডেমি ক্লাস কিন্তু সম্পূর্ণ কনসেপ্ট ক্লিয়ার করার উদ্দেশ্যে করা। তোমরা হয়তো অনেকেই টিউশন পড়ছো, প্রত্যেকের টিউশন টিচার আছে, অনেকের আবার নেও, সবার আছে বলবো না। তো কিন্তু তোমাদের কিন্তু কনসেপ্ট ক্লিয়ার করার একটা জায়গা খুব দরকার। তো তোমরা যেখানেই পড়াশোনা করে যাও, আমার কাছেও যারা অফলাইনে পড়ে, তাদের কিন্তু পরীক্ষার আগ দিয়ে কিন্তু তখন কিন্তু তার স্যারকে পায় না, তখন তাদের কিন্তু বইটা নিয়ে বসতে হয় এবং তখন সমস্যা এই আবার স্যারকে জিজ্ঞেস করবো, স্যারকে ফোনে পাবো কি না। সেই জন্য কিন্তু আমার এই চ্যানেলের ভিডিওগুলো তোমাদের সব সময় হেল্প করবে। সে তোমরা এখন যেরকম হেল্প পাচ্ছ বা পেয়ে থাকবে, তোমাদের ভাই বোনরাও কিন্তু সেই হেল্পটা পাবে। ঠিক আছে, তোমরা জানোই ব্যাপারগুলো সম্বন্ধে। আর কি, এবার শুরু করবো এসকিউএল এর ডিস্টিংক্ট ক্লজ। ডিস্টিংক্ট ক্লজটার মানে কি বা কাজ কি দেখি। আমরা এখান থেকে নোটসে কি কোশ্চেন লিখেছিলাম, কোথায় গেল, অ্যালাইজিংটা হয়ে গেল। হ্যাঁ, 27 নম্বর প্রশ্ন, এসকিউএল এর ডিস্টিংক্ট ক্লজ এর কাজ কি। ডেটাবেসে একটি টেবিলের একটি কলামের ডুপ্লিকেট রো বা ডেটা থাকতে পারে, সেখান থেকে কপিগুলোকে বাদ দিয়ে দেখানোর জন্য ডিস্টিংক্ট ক্লজ ব্যবহার করা হয়। যেমন মনে করো, ওপরের যে স্টুডেন্ট টেবিলটা দেওয়া ছিল, সেখানে সেকশানে একটি স্বতন্ত্র তালিকা দেখাও। তার মানে এই ব্যাপারটা আমি তোমাদের একটা উদাহরণ দিয়ে বলে দিই। এই যে আমার টেবিলটা ছিল, মনে করো ডিস্টিংক্ট টেবিলটা কোথায় গেল আমাদের, মনে করো এই টেবিলটা এখানে আছে। এখানে কি আছে, এমপ্লয়ি টেবিল আছে। এখানে কি আছে দেখো, এমপ্লয়ি আইডি আছে, যেখানে প্রত্যেকের আইডি আলাদা আলাদা আছে। এমপ্লয়ি নেম, নামও কারোর মিল নেই। ঠিক আছে, আর ডিপার্টমেন্টের মধ্যে দেখো এইচআর আছে, এইচআর দুবার আছে। তারপর সেলস 1, 2, 3 তিনবার আছে। মার্কেটিংও আছে 1, 2, 3। তো এই যে ডিপার্টমেন্টের মধ্যে যেই ডেটাগুলো ডুপ্লিকেট আছে, সেখান থেকে স্বতন্ত্র ডেটা দেখাবে না, কোনগুলো মেনলি কোন ডেটাগুলো ডুপ্লিকেটভাবে ইউজ হয়েছে। এইচআর, সেলস, মার্কেটিং, বুঝতে পেরেছি আমরা। একইভাবে তো আমরা যে এখানে কাজটা করেছি, যে স্টুডেন্ট টেবিল থেকে সেকশানে একটি স্বতন্ত্র তালিকা দেখাও, সেকশন কলামটার মধ্যে মেনলি কোন কোন সেকশনগুলো আছে। আমরা যে স্টুডেন্ট টেবিলটা দেখেছিলাম, ওখানে কিন্তু দেখেছিলাম যে এ আর বি 2বার 3বার করে আছে। সেক্ষেত্রে এটার কোডটা কী হবে, সিলেক্ট করতে হবে, ডিস্টিংক্ট ক্লজ ইউজ করবে। তাহলে সিলেক্ট ডিস্টিংক্ট সেক, কোন কলামকে করবে এবং সেটা কোন টেবিল থেকে আসবে। তাহলে কী হলো, সিলেক্ট ডিস্টিংক্ট ক্লজ সেক, কলামের নামটা ফ্রম টেবিল নাম। আউটপুট কী আসবে, এ আর বি। বুঝতে পেরেছি।
দেখো ওপরে স্টুডেন্ট টেবিল থেকে সেকশনের রোল মার্কসের উপর স্বতন্ত্র তালিকা দেখাও। এবার হচ্ছে আমাকে দেখাতে বলছে, মানে আগেটা যেমন আমরা সেকশন দিয়ে করলাম, এবার দেখাতে বলছে রোল মার্কস ক্লাসের তালিকা দেখাতে বলছে। যেমন দেখো কি হলো, সিলেক্ট ডিস্টিংক্ট ক্লাস ইউজ করলাম, ক্লাস, সেক, রোল নাম্বার আর মার্কস ফ্রম স্টুডেন্ট। এক্ষেত্রে কী হলো দেখো, ক্লাসের মধ্যে 11 আর 12 দুবার করে আছে, কয়েকবার রিপিট হয়েছে। সেকশনের মধ্যে এ আর বি রিপিট হয়েছে। রোল নাম্বারের মধ্যে 2 আর 3 এসছে, আর মার্কসের মধ্যে 390 এসছে। এটা হচ্ছে এই কোডটা আউটপুট। তো আমরা যদি একবার স্টুডেন্ট টেবিলটা বের করতে পারি তোমাদের খুব বুঝতে সুবিধা হতো। একবার বের করে নিই স্টুডেন্ট টেবিলটা কোথায় গেল। যেমন দেখো এই যে আমার স্টুডেন্ট টেবিল ছিল, এখানে আমার দেখো এক্সআই 3বার ইউজ হয়েছে, আবার 12 2বার ইউজ হয়েছে, ঠিক আছে। আবার সেকশনের মধ্যে এ আর বি বারবার ইউজ হয়েছে। রোলের মধ্যে আবার এই দুই মানে 2বার ইউজ হয়েছে, 3ও 2বার ইউজ হয়েছে। আর মার্কসের মধ্যে 390 দেখো আমার 2বার ইউজ হয়েছে। সেক্ষেত্রে আমার এই যে আমি টেবিলটা যেটা আমি করিয়েছিলাম, যেমন দেখো ক্লাসের মধ্যে এক্সআই আর 12 2বার মানে বারবার ইউজ হয়েছে, এ বিও বারবার ইউজ হয়েছে, রোল নাম্বারের মধ্যে 2 আর 3 হচ্ছে বারবার ইউজ হয়েছে, আর মার্কস 390 2বার ইউজ হয়েছে। মোদ্দা কথা ডিস্টিংক্ট ক্লজটার সাহায্যে কী হচ্ছে, যে কলামে কোন ডেটাগুলো বারবার ইউজ হয়েছে সেখান থেকে একটাকে শো করবে। বুঝা গেল? এবার আসবো হচ্ছে হয়ার ক্লজের ব্যবহার। হয়ারটা তো খুবই ইম্পর্টেন্ট, মানে যখন কোনো কিছু আমাদের শর্ত আরোপ করতে হবে। শর্ত বলতে এমন একটা ডেটা দেখাও যাদের রোল এত এর বেশি, যাদের মার্কস এত এর কম, যাদের সেকশন হবে এ, তারপরে যাদের ব্যাপারটা যখন আসবে তখন কিন্তু আমরা হয়ারটা ইউজ করব। কি বলেছে, সিলেক্ট, আপডেট, ডিলিটের মতো এসকিউএল কমান্ডের মধ্যে নির্দিষ্ট শর্তের উপর ভিত্তি করে রেকর্ড ফিল্টার করার জন্য হয়ার ক্লজটা ব্যবহার করা হয়। মানে নির্দিষ্ট শর্ত ইউজ করতে গেলে কিন্তু আমাদেরকে হয়ার ক্লজটাকে ব্যবহার করতে হবে। বুঝে গেলাম? যেমন তাহলে এই সিনট্যাক্স কী হবে, সিলেক্ট কলামের নাম ফ্রম টেবিল নাম, এটা নর্মাল ব্যাপার। হয়ার কন্ডিশন, সিলেক্ট করব কোন কোন কলামকে, নেব কোন টেবিল থেকে, ফ্রম টেবিল নাম, তারপরে কী হবে হয়ার দিয়ে কন্ডিশন, তারপরে সেমিকোলন। কি তোমরা কিন্তু এই কাজটাকে 3টা স্টেপে করতে পারো, মানে 3টে লাইনে ভাগ করে করতে পারো, লাস্টে সেমিকোলন দিয়ে দেবে। দেখি এবার নোটসে কী লিখিয়েছি। নোটসে বই থেকে লেখানো আছে হয়ার ক্লজের ব্যবহার কী, সিনট্যাক্স কী দেওয়া আছে। এবার হচ্ছে এখানে একটা পার্ট করে লেখানো, এটা কি বইয়ের মধ্যে আছে, দেখি একবার এখানে দেখে নাও। হয়ার ক্লজের সাথে ব্যবহৃত অপারেটরগুলিকে প্রধানত 3টি ভাগে ভাগ করা যায়। এই যে আমরা হয়ার ক্লজটাকে ইউজ করব, এখানে তো আমরা বিভিন্ন ধরনের শর্তগুলো ব্যবহার করতে পারি। সেখানে আমরা যে ধরনের অপারেটরগুলো ইউজ করব সেগুলোকে আবার 3টা ভাগে ভাগ করা যাচ্ছে। সেটা কি, কম্প্যারিজন অপারেটর, বুলিয়ান অপারেটর আর স্পেশাল অপারেটর। কম্প্যারিজনের মধ্যে কী আছে, আমি তুলনা করব, আমি তোমার থেকে বড়, তুমি আমার থেকে ছোট, আমি তুমি সমান, এর সাথে গ্রেটার দ্যান, লেস দ্যান, গ্রেটার দ্যান ইকুয়াল টু, লেস দ্যান ইকুয়াল টু, নট ইকুয়াল টু, এগুলো কম্প্যারিজন অপারেটর। আর বুলিয়ান অপারেটর কী আছে, অ্যান্ড অর নট, এগুলো হচ্ছে বুলিয়ান অপারেটর বা লজিক্যাল অপারেটর বলতে পারি। আর লাস্ট কী আছে, স্পেশাল অপারেটর। কী আছে, ইন, নট ইন, বিটুইন, লাইক। আমি বলছিলাম একটু আগেই ক্লাস শুরুর আগে, ইন, নট ইন, বিটুইনগুলো আমাদের পরে আগে ইউজ করতেই হবে। আমরা কিন্তু এখন এই হয়ারের মধ্যে সবগুলো ইউজ দেখে নেব, ঠিক আছে। মানে এসকিউএলে তুমি যদি এই সিলেবাসটা খেয়াল করে দেখো, স্যার এইটুকু সিলেবাস কোনো ব্যাপারই না, মাত্র 15 ঘন্টার ক্লাস, কিন্তু তোমরা তো নিশ্চয়ই বুঝতে পারছো যখন আমি ক্লাসগুলো শুরু করছি 20 মিনিট 25 মিনিট কী করে পার হয়ে যাচ্ছে বোঝাই যাচ্ছে না, তো সময় লাগে, ঠিক আছে। তো তোমরা কিন্তু অবশ্যই ক্লাস যারা দেখছো পারলে অবশ্যই খাতায় লিখে লিখে প্র্যাকটিস করো। তখন লেখায় কিন্তু বিকল্প নেই, আর টেক্সট বইয়ের বিকল্প নেই। যতই আমরা স্যাররা অনলাইনে পড়াই বা টিউশন পড়াই, শেষ খেলা কিন্তু তোমাদেরকে খেলতে হবে। আমরা তো জাস্ট তোমাদেরকে সাহায্য করতে পারি কোচ হিসাবে, কিন্তু মেন তো তোমাদের মাঠে নেমে খেলতে হবে তোমাদেরকেই, তাই না? আচ্ছা, এবার দেখি আমরা কি এসকিউএলে ইন অপারেটরের কাজ। আর এই ইন, নট ইন, যাই হোক সবই কিন্তু ইউজ হবে আমাদের হয়ারের মধ্যে, তাই তো? একদম তাই। এবার দেখি আমরা হয়ার, যেমন দেখো এখানে একটা কাজ দিয়েছে, আগে ইন করিয়েছি কেন আমরা, টেবিল এমপ্লয়ি, একবার দেখে নিই, একটু ওয়েট করো, দেখে নিই একবার। আচ্ছা, এখানে পার্ট করে করানো আছে। হ্যাঁ, যেমন দেখো সিলেক্ট, এখানে কী করেছে, ইন অপারেটরের কাজ। এখানে ইন অপারেটরের সাহায্যে একাধিক মান নির্দিষ্ট করার অনুমতি দেয়, তো ফলে অর অপারেটরের ব্যবহার কমে যায়। ইন আমরা কখন ইউজ করব,
স্টুডেন্ট টেবিল থেকে যারা সেকশন এতে পড়ে এবং বিতে পড়ে তাদের নাম ও সেকশন দেখাও। তো আমি একটা কথা বলছিলাম, স্কুলের ক্ষেত্রে কিন্তু যাদের মানে প্রশ্নের শেষ উত্তরের শুরু হয়, যে দেখাতে বলছে কি নাম ও সেকশন, সেক্ষেত্রে কী হবে, সিলেক্ট স্টুডেন্ট নেম কমা সেক। আচ্ছা স্যার আপনি তো বললেন নাম ও সেকশন, তো নামের জায়গায় আমি কেন এখানে স্টুডেন্ট নেম লিখবো? তোমাকে খেয়াল করতে হবে টেবিলটার মধ্যে কলামের নাম কি আছে। টেবিলটার মধ্যে কিন্তু নামের জায়গায় কলামের নাম ছিল স্টুডেন্ট নেম, ওই জন্য যখন তুমি কোডিংটা লিখবে হবে সিলেক্ট স্টুডেন্ট নেম কমা সেক ফ্রম স্টুডেন্ট টেবিলের নাম হোয়ার সেক ইন এ কমা বি। এক্ষেত্রে কী হচ্ছে দেখো, যারা সেকশন এ এবং বিতে পড়ে বলছে, তো যেহেতু দেখো মানে এ এবং বি দুটোই কিন্তু সেকশনের ঘরের মধ্যে আছে, তো আমি যদি করতাম হোয়ার সেক সমান সমান এ অ্যান্ড সেক সমান সমান বি, তাহলে আমার কোডিংটা বড় হতো, বা হোয়ার সেক সমান সমান এ অর সেক সমান সমান বি। তো এই অরের ব্যবহারটা কমানোর জন্য আমরা কিন্তু ইনটা ইউজ করছি, হোয়ার সেক ইন এ কমা বি। বুঝতে পেরেছো? তাহলে আউটপুটটা আমার কী যাবে দেখো, যতগুলো সেকশন এ আর বি দিয়ে আছে সবগুলো আমার আউটপুটে চলে আসবে। তোমাদের কিন্তু এটাকে মেন টেবিলের সঙ্গে খেয়াল করতে হবে। আর তোমরা যারা আগের ভিডিও দেখে নিয়েছো তারা অবশ্যই মেন টেবিলটা খাতায় লিখে রাখবে, তাতে আমাদের বুঝতে সুবিধা হবে যে হ্যাঁ স্যার এই টেবিল থেকে করাচ্ছে, আউটপুটটা এটা আসছে। ঠিক আছে, এবার দেখো স্কুলের নট ইন অপারেটরের কাজ। নট ইনের কাজটা কি? এই অপারেটরটি ইন অপারেটরের বিপরীত কাজ করে, অর্থাৎ কোনো কলামের নির্দিষ্ট ডেটা দেখতে না চাইলে এই নট ইনটা ইউজ করতে হয়। যেহেতু নট ইন কিন্তু আমাদের সিলেবাসে নেই, আমি একবার সিলেবাস দেখে নেবো। আমাদের কিন্তু এখানে আছে ডিস্টিংক্ট ক্লজ, হোয়ার ক্লজ, ইন, বিটুইন, অর্ডার বাই, মিন। নট ইন আমাদের সিলেবাসে নেই, তো একবার আমি লিখেছিলাম, তোমরা দেখে নিতে পারো। তো যদি স্টুডেন্ট টেবিলের সেকশন সি এর ডেটা দেখতে না চাই, যেমন এ বি দেখলাম ইন দিয়ে, হোয়ার সেক ইন এ কমা বি, তো যদি আমরা একটা প্রশ্ন করি যে আমরা সি এর ডেটা দেখবো না, তার মানে আমরা এ ও বি দেখবো, কিন্তু আমাকে কিন্তু কোডিং করতে হবে সি এর ডেটা দেখবো না হিসাবেই কোডিং করতে হবে। তখন কী করবো আমরা, সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট হোয়ার সেক নট ইন সি। মানে বুঝতে পারলে, মানে ঘুরিয়ে খাওয়ার মতো, নট ইন সি, এই হচ্ছে নট ইনের কাজ। আচ্ছা একবার আমরা বই থেকে দেখে নিই, বইয়ে তো আমরা যেহেতু পরপর দেখছিলাম। আচ্ছা বইয়ে আমরা কিন্তু দেখো, যখন আমরা হোয়ারটা শুরু করলাম, একটা উদাহরণ বইয়ে দেওয়া ছিল, আমার বললে বলা দরকার ছিল আগে, বলা হয়নি, কোনো ব্যাপার না। এখানে টেবিল দেওয়া আছে, টেবিল নাম হচ্ছে এমপ্লয়ি। এবার এমপ্লয়ি টেবিলের মধ্যে এমপ্লয়ি আইডি আছে, নেম আছে, ডিপার্টমেন্ট আছে। যদি আমরা এখান থেকে প্রশ্ন করি এমপ্লয়ি টেবিল থেকে এইচআরদের নামগুলি দেখাও, মানে এইচআর ডিপার্টমেন্ট যাদের আছে তাদের নাম দেখাতে বলছে, তাহলে আমাকে দেখাতে হবে কি, সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়িজ, আমি সমস্ত তথ্যগুলো দেখাবো। হোয়ার ডিপার্টমেন্ট হবে এইচআর, ডিপার্টমেন্ট সমান সমান এইচআর, তবে কী হলো এইচআরে কে কে আছে, রাজীব দাস, আশিস দাস, এই কিন্তু একটা লিস্ট দেখিয়ে দিল। আবার কি বলছে, এমপ্লয়ি টেবিল থেকে সেই নামগুলি দেখাও যাদের এমপ্লয়ি আইডি E005 বেশি, E005 বেশি, তাহলে সোজা ব্যাপার, সিলেক্ট এমপ্লয়ি নেম, দেখো নাম দেখাতে বলছি, তাহলে কী করে, সিলেক্ট এমপ্লয়ি নেম ফ্রম এমপ্লয়িজ হোয়ার এমপ্লয়ি আইডি গ্রেটার দেন E005 সেমিকোলন। খুব সোজা ব্যাপার। যাই হোক, যেমন তার মানে কী হলো, E005 বেশি কে আছে আমাদের 6, 7, 8, নাম কে আছে রাজেশ সিং, আশিস দাস, আশিস সেন, তাই কিন্তু আমার আউটপুটে চলে আসলো। ঠিক আছে, তো ইন তো আমরা দেখে নিলাম, ইনের কাজ কোনো সমস্যা নেই। এবার দেখো বিটুইনের কাজ। বিটুইন ব্যাপারটা কি, দেখো বিটুইন কখন হবে, এত থেকে এতর মধ্যে তথ্য দেখাও, এমন ডেটা দেখাও যাদের মার্কস 100 থেকে 200-র মধ্যে। ঠিক আছে, আচ্ছা যখন দেখো এবার মধ্যে দিয়ে কোনো প্রশ্ন থাকবে, তখন কিন্তু আমরা হোয়ারের মধ্যে বিটুইনটা ইউজ করতে পারি, ইউজ করবো, পারি কেন, করবো, অবশ্যই করব। আচ্ছা এই ক্ষেত্রে যখন তোমাদের আউটপুটগুলো আসবে, যখন বিটুইন দিয়ে প্রশ্ন করা হবে, মনে করো একটা প্রশ্ন চেয়েছে যাদের মার্কস 100 থেকে 150 এর মধ্যে, 100 থেকে 150 এর মধ্যে, তখন কিন্তু তোমরা আউটপুটটা অবশ্যই যার ভ্যালু 100 সে কিন্তু আউটপুটে আসবে। মানে প্রশ্ন বলেছে 100 থেকে শুরু হবে, 100 থেকে, তার মানে 100টা কিন্তু আউটপুটের মধ্যে আসবে। আর কি বলছে 150 এর মধ্যে, 150 কিন্তু আউটপুটে আসবে না, 150 আগে অবধি আউটপুটে আসবে। আমার ব্যাপারটা বুঝতে পারলে, বিটুইনের আউটপুটের ক্ষেত্রে কিন্তু শুরুটা হচ্ছে মানে কম্পেয়ার করবে, আর শেষের আগে অবধি আউটপুটে আসবে। এবার দেখে নিই আমরা কি বলছে, বিটুইন অপারেটর এসকিউএল একটি নির্দিষ্ট মানের মধ্যে রেকর্ড ফিল্টার করতে ব্যবহার করা হয়। এটা মানের মধ্যে আমি বলেই ফেললাম, মানগুলির সংখ্যা, পাঠ্য বা তারিখ, যে কোনো কিছুই হতে পারে। তাহলে এটা সিনট্যাক্স কী হবে, সিলেক্ট করব কলাম নেম ফ্রম টেবিল নেম,
আমি কোন কলামের সঙ্গে কম্পেয়ার করব, আমি কোন কলামটা দেখাবো, কোন টেবিল থেকে দেখাবো। হয় কলাম নেম বিটুইন ভ্যালু 1 অ্যান্ড ভ্যালু 2, কলাম নেমটা কোন ভ্যালু থেকে কোন ভ্যালুর মধ্যে হবে। ঠিক আছে, এবার একটা আমরা সুন্দর উদাহরণ দেখে নিই যাতে বুঝতে সুবিধা হয়। প্রোডাক্ট টেবিলে, এই টেবিলটার নাম কি প্রোডাক্ট দেওয়া আছে। প্রোডাক্ট টেবিলে 10 থেকে 30 টাকার মধ্যে প্রোডাক্টগুলি দেখতে হলে 10 টাকা থেকে 30 টাকার মধ্যে প্রোডাক্ট দেখতে বলছে। তাহলে দেখো আমার কি আসবে, সিলেক্ট। এখানে কিন্তু আমাকে বলছে প্রোডাক্টগুলি দেখাতে বলছে, আমরা কিন্তু আমাকে নির্দিষ্ট করে বলেনি যে প্রোডাক্টের নাম দেখাও, আইডি দেখাও, কিন্তু প্রোডাক্টগুলি বলছে। ওই জন্য আমরা কী ইউজ করলাম, সিলেক্ট স্টার ফ্রম প্রোডাক্টস। সিলেক্ট স্টার মানে সব কিছু দেখবো, ফ্রম প্রোডাক্ট টেবিল থেকে দেখবো। হয়ার, তাহলে এই যে 10 থেকে 30 টাকা, এটা আমাদের কোন ঘরে আছে, এটা কিন্তু আমাদের প্রাইসের ঘরে আছে, তাই না। তো হয়ার প্রাইস বিটুইন 10 অ্যান্ড 30 সেমিক্লোন। তাহলে আউটপুট কী আসলো দেখো, 10টাও কিন্তু আসলো, 15 আসলো, 20 আসলো, 25 আসলো। ঠিক আছে, তাহলে 10 থেকে 30-এর মধ্যে সমস্ত তথ্যগুলো কিন্তু আমার আউটপুটে শো করলো। কি সোজা, বুঝতে পেরেছো? 16 মিনিট ক্লাস হয়ে গেল। যে এখনও কমেন্ট করার সময় পাওনি, ছোট করে কমেন্ট করে দাও আর লাইক করে দিও। দুবার লাইক করো না, একবারই করো। ঠিক আছে, আচ্ছা এবার দেবো অর্ডার বাই ক্লজ। এটা একটা খুব সুন্দর ক্লজ, অর্ডার বাই। অর্ডার বাই কখন ইউজ হয়, যখন আমরা কিছুকে সাজাতে চাই, আমি কিছু সাজাবো। ও আচ্ছা, দেখো খাতায় একটা উদাহরণ দেওয়া ছিল, তুমি দেখে নিতে পারো। এই উদাহরণগুলো তোমাদের কিন্তু প্রশ্নে আসার সম্ভাবনা বেশি। ঠিক আছে, মানে এগুলো হচ্ছে এসকিউএল কোয়ারি, আর বিগত বছরগুলোতে তোমার যদি এসকিউএল থেকে কিন্তু কোয়ারিওয়ালা প্রশ্নই বেশি আসতো, আর সবচেয়ে বেশি মার্কস পাওয়া যায় এই কোয়ারিওয়ালা প্রশ্ন থেকে। যে যখন আমরা কোশ্চেন পেপার সলভ করবো তখন আমরা এই ব্যাপারগুলো নিয়ে আরও বেশি প্র্যাকটিস করব। আগে আমরা কনসেপ্টটা ক্লিয়ার করি। হ্যাঁ, স্টুডেন্ট টেবিল থেকে যাদের মার্কস 310 থেকে 400 এর মধ্যে, তাদের সমস্ত তথ্য দেখা হয়। তাহলে সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট, হায়ার মার্কস বিটুইন 310 অ্যান্ড 400। আউটপুটে কে আসলো, 310 থেকে 400-এর মধ্যে পুরো ডেটাটা তোমাদের চোখের সামনে শো হয়ে গেল। ঠিক আছে, অর্ডার বাই ক্লজ। অর্ডার বাই কখন ইউজ করব, মনে করো, আচ্ছা কী আর মনে করবে, মনে করতে হবে না, সময় খুব খুব কম, আমরা দেখেই নিই, তাই না। অর্ডার বাই ক্লজটি এসকিউএল টেবিলে এক বা একাধিক সারি বা রোয়ের মানের ওপর ভিত্তি করে ফলাফল সেটিকে অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং অর্ডারে সাজায়। মধ্যে কথা ব্যাপারটা কি, এই যে টেবিলটা আছে, অর্ডার বাই দিয়ে কী হবে, আমি টেবিলটাকে সাজাতে পারবো। মনে করো যাদের মার্কস ছোট থেকে বড় হিসাবে, বড় থেকে ছোট হিসেবে সাজাতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমরা হচ্ছে অর্ডার বাইটা ইউজ করবো। মোদ্দা কথা, ডেটাকে আমরা অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিংভাবে সাজাতে গেলে আমাদের অর্ডার বাইটা ইউজ করতে হবে। এক্ষেত্রে আবার যখন তুমি অ্যাসেন্ডিং করবে তখন জাস্ট অর্ডার বাই সেই কলামের নাম লিখে দিলেই হবে। বাট যখন আমরা ডিসেন্ডিং করব তখন সেক্ষেত্রে আমাকে শেষে করতে হবে ডিইএসসি, এই একটা ছোট ক্লজ লাগিয়ে দিতে হবে। ডিইএসসি, অ্যাসেন্ডিংয়ের সময় কোনো ক্লজ লাগানোর দরকার নেই, বাট ডিসেন্ডিংয়ের সময় অবশ্যই লাগাতে হবে ডিইএসসি। এটা সিনট্যাক্স কী হবে, সিলেক্ট স্টার ফ্রম টেবিল নেম, অর্ডার বাই কলাম নেম, ডিইএসসি। তাহলে কী হলো, সিলেক্ট স্টার ফ্রম টেবিল নেম, অর্ডার বাই কলামের নাম, ডিইএসসি। ঠিক আছে, যেমন কি বলছে, প্রোডাক্ট টেবিলের প্রাইসটি মানের অধক্রমে সাজানোর জন্য এসকিউএল-এ অর্ডার বাই কমান্ডটি লেখো। এই যে আমার প্রোডাক্ট টেবিল ছিল, এই প্রোডাক্ট টেবিল আছে, প্রাইসগুলিকে আমাকে সাজাতে বলছে কি মানের অধক্রমে, মানে ডিসেন্ডিংয়ে সাজাতে বলছে। তাহলে আমার কোডটা কী হবে, সিলেক্ট স্টার, সমস্ত তথ্য দেখাবো, ফ্রম প্রোডাক্ট মানে টেবিলের নাম, অর্ডার বাই প্রাইস, আমাকে প্রাইস অনুযায়ী আমাকে ছোটো বড় থেকে ছোটো করতে হবে, আর পাশে গেল ডিইএসসি সেমিক্লোন। তাহলে আউটপুটটা কী আছে দেখো, যার প্রাইস বেশি সে আসলো আগে 130, 120, 25, 20, 15, 10, 6। তো আচ্ছা, আউটপুট তোমাদের কিন্তু পরীক্ষায় ড্র করতে বলবে যদি তোমাদের কিন্তু প্রশ্নের মধ্যে টেবিলের ছবি দিয়ে দেয় তবেই বলবে। যদি টেবিলের ছবি না দেয় তবে কিন্তু আউটপুট ড্র করতে বলবে না, মাথায় ধরে নাও। হ্যাঁ, আরেকটা ব্যাপার, যখন তুমি দেখো ছোটো থেকে মানে বড়ো থেকে ছোটো হিসেবে সাজালে, মনে করো যখন তোমার এই 130 মার্কসটা এই ডিসেন্ডিংয়ের ফলে উপরে আসলো, খুব মন দিয়ে শোনো, যখন আমার 130-এর মার্কসটা ডিসেন্ডিংয়ের ফলে উপরে আসলো তখন কিন্তু শুধুমাত্র 130ই উপরে হবে না, এই পুরো লাইনটা কিন্তু উপরে যাবে। মানে বুঝতে পারলে এবার কী বলতে যাচ্ছি, অনেকে কি করে
এই দুটোকে যা আছে তাই রেখে দেয়, শুধুমাত্র নাম্বারটাকে মানে কম বেশি করে দেয়, তা কিন্তু ভুল। যেইমাত্র আমার 130 প্রোডাক্টের দামটা ওপরে গেল, সঙ্গে সঙ্গে কিন্তু এই প্রোডাক্টের নামও যাবে, আইডিও যাবে, মানে বুঝতে পারছি কী বললাম? তো এটা কিন্তু খুব মানে সিনসিয়ারলি তোমাদের আউটপুটটা ড্র করতে হবে। মানে তুমি সব পরীক্ষা ভালো দিয়ে আসলে শুধু আউটপুট ড্রয়ের জন্য কিন্তু নাম্বারটা কমে যেতে পারে, তাই তো? কমবে না, কারণ তোমরা খুব মন দিয়ে পড়াশোনা করো। আর যারা হচ্ছে ইউটিউব ভিডিওগুলো দেখো তাদের ভুল হওয়ার সম্ভাবনা অনেক কম। আমরা নর্মালি ব্যাচে ভুল করতে পারি, কিন্তু যারা খুব কষ্ট করে ভিডিও দেখে পড়াশোনা করছে তাদের কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা আমি দেখছি খুব কমই হয়। যাই হোক, তোমাদের তো খুব পরীক্ষা ভালো হবে, এবারে প্রশ্ন তো সত্যিই খুব ভালো হবে। তোমাদের কম্পিউটার পরীক্ষা আগেও গ্যাপ আছে, অনেকটা সময় তোমরা পাবে, প্র্যাকটিস করো, ফল পাবে। আচ্ছা, তো এটা আমরা দেখে নিলাম। আরেকটা আমি উদাহরণ খাতা থেকে দেখে দিই। যেমন স্টুডেন্ট টেবিলে ডেটাগুলিকে মানের নাম অনুযায়ী মানে ঊর্ধ্বক্রমে সাজাও। আচ্ছা, নাম অনুযায়ী ঊর্ধ্বক্রম মানে হচ্ছে নাম দিয়ে সাজাবো ছোট থেকে বড়, তার মানে অ্যাসেন্ডিং সাজাবো, যার নাম এ দিয়ে সে আগে, বি দিয়ে পরে, সি দিয়ে পরে, এইভাবে চলবে। তো কী হলো, সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট, অর্ডার বাই স্টুডেন্ট নেম। আমি সমস্ত তথ্য দেখাবো, অর্ডার করবো হচ্ছে নাম অনুযায়ী, আমি হচ্ছে সাজাবো। তো স্টুডেন্ট টেবিলের ডেটাগুলিকে মার্কসের ডিসেন্ডিং অর্ডারে সাজানোর কোড লেখো। এটা হলো অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং। কী হবে, সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট, অর্ডার বাই মার্কস, ডিইএসসি। তাহলে বুঝতে পারলে, আমি যদি দুটো উদাহরণ খেয়াল করে দেখি, এখানে আমরা অ্যাসেন্ডিংয়ের জন্য কোনো ডিইএসসি লাগাইনি, এখানে আমরা ডিইএসসি লাগিয়েছি। কি সোজা, খুব সোজা। আচ্ছা, তো আমরা কিন্তু এ অবধি আমাদের হয়ে গেল অর্ডার বাই। এবার দেখি হচ্ছে মিনিং অফ নাল, ইজ নাল, নট আর ইজ নট নাল। নাল, ইজ নট নাল দেখে নিন, বই থেকে বের করে নিই আমরা। কোথায় গেল? হ্যাঁ, নালের মান এসকিউএলে। আচ্ছা, নাল মানে কিন্তু ফাঁকা, মানে একটা কলামে ফাঁকা কোনো ভ্যালু আছে কিনা আমরা চেক করবো হচ্ছে নাল দিয়ে। ঠিক আছে, এসকিউএলে একটি টেবিলে কিছু রেকর্ডের মান নাও থাকতে পারে, হতেই পারে। এই জাতীয় ক্ষেত্রগুলিকে নাল মান বলা হয়। মনে করো আমার নাম সুকান্ত ঘোষ, যদি কারোর নাম হয় অমল কৃষ্ণ ঘোষ, ঠিক আছে, বা সুরেশ চন্দ্র ঘোষ, সেক্ষেত্রে কী হচ্ছে দেখো, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম। খেয়াল করো, তো মিডিল নেম কি সবার থাকে? নিশ্চয় থাকে না। এই যদি আমি টেবিলটা খেয়াল করে দেখি, এখানে আছে ফার্স্ট নেম, এফ নেম, এম নেম, এল নেম। সেক্ষেত্রে রাজীব কুমার ঠাকুর, রমেন গুপ্তা, রমেনে কিন্তু দেখো ফাঁকা জায়গা আছে। একইভাবে শোভা মানে ফাঁকা রয়, তার মানে হচ্ছে শোভা মিডিল নেম নেই। তো তার মানে এদেরকে বলা হয় নাল ভ্যালু। তো টেবিলের ডেটার ক্ষেত্রে নাল মান থাকতেই পারে, সেই নাল মানগুলোকে আমরা খুঁজবো কিন্তু নাল ক্লজ দিয়ে। এটি একটি শূন্য বা ফাঁকা স্থানের মতো হয়। এর সহজ অর্থ হলো কোনো মান প্রদান করা হয়নি। যখন প্রকৃত মান অজানা বা কোনো মান অর্থপূর্ণ হয় না, তখন নাল মান নির্ধারণ করা যুক্তিযুক্ত হয়। যে কোনো ডেটা টাইপের কলামে একটি নাল মান সন্নিবেশ করা যেতে পারে। যাই হোক, এসকিউএলের নাল মান পরীক্ষা করা। এসকিউএলের নাল মান পরীক্ষা করার জন্য কিন্তু আমাদের দুই ধরনের অপারেটর ইউজ করতে হয়। একটা হচ্ছে ইজ নাল, ইজ নট নাল। ইজ নাল, নাল কি আছে? ইজ নট নাল, নাল কি নেই, মানে এইভাবে কিন্তু আমরা চেক করতে পারি। তো প্রথমে আমরা দেখে নিই ইজ নাল অপারেটরের কাজ। খুব ভালো জিনিস, মন দিয়ে শোনো। কলামে কোনো সারিতে নাল মান আছে কি না যাচাই করতে আমরা এই ইজ নালটা ইউজ করি। ঠিক আছে, যেমন টেবিলের নাম এমপ্লয়ি আছে, ঠিক আছে, এক্ষেত্রে এমপ্লয়ি টেবিল থেকে শুধুমাত্র সেই সমস্ত এমপ্লয়িদের নামগুলি দেখাও যাদের এম নেম নাল, মানে এম নেম বলতে মিডিল নেমটা মানে নাল আছে। তো আমাকে দেখাতে বললো সেই সমস্ত নাম যাদের মিডিল নেম নেই। হয়ে গেল। দেখো, আমি তো চোখ বন্ধ করে বলতে পারি রমেন গুপ্তা আর শোভা রয় এদের নেই, কিন্তু আমাকে তো মুখে বললে হবে না, আমাকে কোডিং করে দেখাতে হবে। সেক্ষেত্রে কি হচ্ছে, মাই স্কুলের মধ্যে সিলেক্ট এফ নেম কমা এল নেম, আমাকে ফার্স্ট নেম ও লাস্ট নেম দেখাবো ফ্রম এমপ্লয়ি হোয়ার এম নেম ইজ নাল, যেখানে মিডল নেমটা হবে নাল। আমি দেখাবো ফার্স্ট নেম লাস্ট নেম, যেখানে দেখাবো যে মিডল নেমটার নাম। এখানে একটা ভুল দিয়েছে, সে সমস্ত এমপ্লয়ীদের নামগুলি দেখাও। সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে সিলেক্ট এফ নেম, এম নেম এবং এল নেম দেখাবো। আমি যেখানে এম নেম না দিই তবে কিন্তু আমাদের এই ঘরটা কিন্তু আসবে না আউটপুটে। তো আমরা কি করব, সিলেক্ট এফ নেম কমা এম নেম কমা এল নেম, এফ এম এল গুলিয়ে যাচ্ছে মধ্যে কথা, সিলেক্ট ফার্স্ট নেম কমা লাস্ট মিডিল নেম কমা লাস্ট নেম ফ্রম এমপ্লয়ি হোয়ার এম নেমটা হচ্ছে ইজ নাল। হয়ে গেল। আচ্ছা,
এটাকে আমরা খাতাও তাই করিয়েছিলাম, একই করানো আছে। আর লাস্ট দেখবো আজকে ক্লাসে অন্য ইজ নট নাল। ইজ নট নালটা কখন ইউজ করব? কলামে যে সারিতে প্রত্যেকটি মান থাকে সে সারিগুলি যাচাই করতে বা ফেরত দিতে ইজ নট নাল ইউজ করা হয়। যেমন দেখে নাও, এমপ্লয়ি টেবিল থেকে এম নেম নাল নয় এমন এমপ্লয়ীদের সংখ্যা গঠন করো, মানে যাদের নামে নাল নেই সেরকম সংখ্যা কটা আছে। তো কী করলাম, সিলেক্ট কাউন্ট স্টার্ট, আমি কাউন্ট করব সমস্ত ডেটাগুলোকে, অ্যাজ কাউন্ট ফ্রম এমপ্লয়ি হোয়ার এম নেম ইজ নট নাল, মানে মানে মিডিল নেম নাল নেই এবং সংখ্যা কটা আছে, একটা দুটো তিনটে, সেক্ষেত্রে কি আউটপুট হবে 3, কাউন্টের মধ্যে 3 চলে আসবে। তো এই উদাহরণটা কাউন্ট দিয়ে না দিলে ভালো হতো। দেখে আমি খাতায় কি লিখিয়েছি একবার খেয়াল করে, হ্যাঁ খাতায় আমি করিয়েছি। যদি এমপ্লয়ি টেবিল থেকে সেই সমস্ত এমপ্লয়িদের নাম দেখাতে হয় যাদের এম নেমে নাল নেই, আমি তাদের নামগুলোকে দেখাবো যাদের ভ্যালু নাল নয়। এই উদাহরণটাকে সহজ হলো। তাহলে মাই স্কুলের মধ্যে কী লিখবো আমরা, সিলেক্ট ফার্স্ট নেম কমা এম নেম কমা এল নেম, ভালো করে বোঝো, ফ্রম এমপ্লয়ি হোয়ার এম নেম ইজ নট নাল, যাদের মিডিল নেমে নাল নেই, সেক্ষেত্রে কিন্তু আমার ওই 3টা নামই শো করবে। তোমরা হচ্ছে এই উদাহরণটা এখানে স্কিপ করে যাও, এটা দেখার দরকার নেই, তোমরা আমার এই উদাহরণটা খেয়াল করতে পারো, তাহলে একটু আশা করি বুঝতে পারবে। তো ইজ নালের কথা হচ্ছে নাল থাকলে আমি ইজ নাল করবো, আর ইজ নট নাল কি যাদের নাল ভ্যালু নেই সেটা আমরা একটা নট নাল করবো। আর খাতায় আমি এই কাউন্টের ব্যাপারটা কিন্তু দেখিয়েছিলাম। ঠিক আছে, তো ক্লাসটা এখানে শেষ করছি। আশা করি ক্লাসের মধ্যে আমি তোমাদের খুব ভালো মতোভাবে ডিস্টিংক্ট, হোয়ার ক্লজ, তার মধ্যে ইন, বিটুইন, অর্ডার বাই এবং নাল নট নাল অবধি ভালো মতো শেখাতে পারলাম। তো পারলাম কি পারলাম না তোমরাই উত্তর দেবে, তোমরাই জবাব দেবে কমেন্টের মধ্যে। ওকে, বেস্ট অফ লাক, খুব মন দিয়ে